স্বাগত নিউজ 24 সংবাদে আপনাদের সাথে আছি রাশেদ ইমাম। দেখছিলেন শিরোনাম, এবারে পুরো খবর। স্বাধীনতার 50 বছরে জাতি এখন সবচেয়ে কঠিন সময় পার করছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার বিকেলে ঢাকা মহানগর উত্তর বিএনপি আয়োজিত সমাবেশে তিনি একথা বলেন। ব্যর্থতার দায় স্বীকার করে ক্ষমতা থেকে পদত্যাগ করে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবি জানান সমাবেশে অংশ নেয়া বিএনপি নেতারা। এ সময় শক্তি সঞ্চয় করে ঘুরে দাঁড়াতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান সমাবেশের বক্তারা। মারুফা রহমানের প্রতিবেদন। বুধবার রাজধানীর খিলগাঁও তালতলা মোড়ে নির্ধারিত সময়ের অনেক আগ থেকেই সমাবেশে যোগ দিতে খণ্ড খণ্ড মিছিল নিয়ে জড়ো হন বিএনপির নেতাকর্মীরা। ঢাকা মহানগর উত্তর বিএনপি আয়োজিত সমাবেশটি হয় নিরপেক্ষ নির্বাচন, খালেদা জিয়ার মুক্তি ও ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবিতে। সমাবেশের প্রধান বক্তা মির্জা ফখরুল ইসলাম আলমগীর নেতাকর্মীদের আহ্বান জানান দাবি আদায়ের আন্দোলনে ঘুরে দাঁড়ানো। এত বড় কঠিন সময় স্বাধীনতার এই 50 বছরে কখনো আর এই জাতি অতিক্রম করে না। জনগণের ভোট দেওয়ার অধিকার, সেই ভোট দেওয়ার অধিকারকে বন্ধ করে দেওয়া কেন? কারণ আপনারা জানেন যে জনগণ যদি ভোট দেয়, ভোট দিতে পারে, তাহলে আপনারা কোনোদিনই ক্ষমতায় আসতে পারবেন না। সমাবেশে দলের সিনিয়র নেতারা জনগণের ভোটাধিকার হরণের অভিযোগ তোলেন এবং ঘোষণা দেন বর্তমান সরকারের অধীনে আর কোনো নির্বাচনে যাবে না বিএনপি। মাফিয়া চক্রের অধীনে আজকে বাংলাদেশ, এই মাফিয়া চক্র থেকে বাংলাদেশ উদ্ধার করতে হবে। অনেক অংশগ্রহণ করছি, এখন ভোটে আর অংশগ্রহণ করছি না, তবে ভোটে অংশগ্রহণ করব যেদিন বাংলাদেশের মানুষের ভোটাধিকার নিশ্চিত হবে। নির্বাহী কমিটির সদস্য তাবিত আওয়ালের সভাপতিত্বে সমাবেশে অংশ নেন বিএনপির বিগত মেয়র নির্বাচনে অংশ নেওয়া সারা দেশের 6 মেয়র প্রার্থী। এই রক্ষী বাহিনীকে মোকাবেলা করতে গিয়ে প্রথম যদি বুলেটটা আসে, আমি আমার বুক পেতে দিব। ইভিএম মেশিন চোর है तो নির্বাচন কমিশন চোর है, নির্বাচন কমিশন চোর है तो সরকার চোর है। 69-এর মতো আবার গণ আন্দোলনে আমাদেরকে ঝাঁপিয়ে পড়তে হবে। ওদের দিন ঘনিয়ে এসেছে আর আমাদের দিন শুরু হয়েছে। বিএনপির বিভাগীয় সমাবেশ থেকে নেতাকর্মীরা ঘোষণা দেন বর্তমান সরকারের অধীনে আর কোনো নির্বাচনে না যাওয়ার, নির্দলীয় সরকারের অধীনে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার পাশাপাশি স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর বছরে বিএনপির নেতাকর্মীদের আবারও ঘুরে দাঁড়ানোর কথা বলেন। মারুফা রহমান, নিউজ 24, ঢাকা। গ্রেফতারের পর নির্যাতনের অভিযোগে মামলার আবেদন করেছেন কার্টুনিস্ট আহমেদ কবির কিশোর। আবেদনে অজ্ঞাতনামাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের আর্জি জানানো হয়েছে। তবে তার মামলা আমলে নেয়ার বিষয়ে এখনও শুনানি হয়নি। এ বিষয়ে আদেশ পরে দেয়া হবে বলে জানান আদালত। ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় জামিনে মুক্তি পাওয়ার পর বুধবারই প্রথমবারের মতো আদালতে হাজিরা দিলেন কার্টুনিস্ট কিশোর। ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম আবু বকর সিদ্দিকের আদালতে তিনি হাজিরা দেন। এরপর দুপুরে বিচারক KM ইমরুল কায়েসের আদালতে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় গ্রেফতার হওয়ার পর নির্যাতনের বর্ণনা তুলে ধরেন কিশোর। এ সময় তার আইনজীবী ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া বলেন, আদালত কিশোরের নির্যাতনের কথা শুনেছে, এখনও কাউকে আসামি করা হয়নি। স্পষ্টভাবে আসলে জানতেন না বা জিজ্ঞেস করার পরেও তাকে জানানো হয় নাই যে কারা তাকে নির্যাতন করছেন বা কাদের হেফাজতে তিনি ছিলেন, সেটি যেহেতু জানানো হয়নি, আমরা নাম উল্লেখ করেন। তিনি আসলে এই বিজ্ঞ আদালতের সামনে কোনো নাম উল্লেখ করে কোনো বক্তব্য দেননি, কিন্তু তিনি নির্যাতনের সবিস্তারে বর্ণনা তিনি দিয়েছেন। এবার করোনা পরিস্থিতি। করোনা সংক্রমণের 1 বছরের মাথায় দেশে আবারও শনাক্ত 1000 ছাড়ালো। গেল 24 ঘন্টায় করোনা সংক্রমিত হয়েছেন 1018 জন এবং মারা গেলেন আরও 7 জন। এদিকে যুক্তরাজ্যে ছড়িয়ে পড়া করোনার নতুন ধরন বাংলাদেশে শনাক্ত হলেও তার সংক্রমণ বৃদ্ধির কারণ নয় বলছে জাতীয় রোগতত্ত্ব রোগ নিয়ন্ত্রণ গবেষণা ইনস্টিটিউট। স্বাস্থ্য অধিদপ্তর বলছে বেপরোয়া চলাচল সংক্রমণ বৃদ্ধির প্রধান কারণ। অন্যদিকে গত 24 ঘন্টায় দেশে টিকা নিয়েছেন 1,04,990 জন। রিশাদ হাসান জানাচ্ছেন বিস্তারিত। গেল 24 ঘন্টায় দেশে করোনা সংক্রমিত হয়েছেন 1018 জন। সবশেষ জানুয়ারি মাসের 10 তারিখ দেশে করোনা সংক্রমিত হন 1071 জন। শনাক্তের হার বিবেচনায় যা 5%-এর উপর। মাঝের 2 মাসে এই সংক্রমণ ছিল 2.5%-এর নিচে।
জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের তথ্য মতে জানুয়ারি মাসে যুক্তরাষ্ট্র থেকে ফেরা কয়েকজনের দেহে শনাক্ত হয় করোনা ভাইরাসের নতুন স্ট্রেন। এই পর্যন্ত 6 জনের দেহে যা পাওয়া গেছে। তবে করোনার এই ভ্যারিয়েন্ট বর্তমান সংক্রমণের জন্য দায়ী নয় বলছেন প্রতিষ্ঠানটির প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা। এখন যে আমাদের সংক্রমণ সংখ্যা কিছুটা বাড়ছে, সেখানে কিন্তু ইউকে ভ্যারিয়েন্টের কোনো রকম ভূমিকা আমরা দেখছি। নতুন এই স্ট্রেনের কারণে সংক্রমণ বাড়ছে কিনা সে বিষয়ে কোনো গবেষণা না থাকলেও ভাইরাসটির আরও জিনোম সিকোয়েন্স করছে দেশের বেশ কয়েকটি প্রতিষ্ঠান। এই ব্যাপারে আমাদের আইডিসিআর সজাগ আছে, তারা জিনোম সিকোয়েন্স করছে এবং আইসিডিডির জিনোম সিকোয়েন্স করছে, সায়েন্স ল্যাবরেটরি তারাও জিনোম সিকোয়েন্স করছে। আমরা আমাদের ন্যাশনাল ল্যাবরেটরিটাকে সক্ষম করার জন্য চেষ্টা করছি। ওটা যদি জিনোম সিকোয়েন্স করা যায় তাহলে হয়তো এটা বাড়িয়ে আনতে পারবো। তবে বর্তমান সংক্রমণ বৃদ্ধির পেছনে নির্লিপ্ত চলাচল ও স্বাস্থ্যবিধির অবজ্ঞাকেই দায়ী করছেন স্বাস্থ্য অধিদপ্তর। মানুষের ভিতর এক ধরনের রিল্যাক্সেশন এসে পড়েছে এবং আমরা স্বাস্থ্যবিধি মোটেই মানছি না, সেটা হয়তো অন্যতম কারণে। টিকা নেন, যাই করুন, সাধারণ স্বাস্থ্যবিধি আপনাকে মানতে হবে, আপনাকে মাস্ক পরতেই হবে। আপনার মাস্কটাও কিন্তু নাকের নিচে, নাকের উপরে উঠান। বাংলাদেশে যে টিকা প্রয়োগ করা হচ্ছে তা করোনার নতুন ধরন প্রতিরোধে সক্ষম, তবে সংক্রমণ এড়াতে স্বাস্থ্যবিধি মেনে চলতে বারবার পরামর্শ দিচ্ছেন তারা। রিশাদ হাসান, নিউজ 24, ঢাকা। করোনা টিকা নিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। বুধবার বিকেলে বঙ্গভবনে করোনা টিকা নিলেন তিনি। একই সাথে রাষ্ট্রপতির স্ত্রী রাশিদা খানমও করোনার টিকা নিয়েছেন। এ সময় রাষ্ট্রপতি দেশবাসীকে করোনা টিকা নেওয়া ও একই সাথে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান। জাতির পিতা বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকীর 10 দিনের অনুষ্ঠানে এখন পর্যন্ত ভারত সহ 4টি দেশের রাষ্ট্রপ্রধানের ঢাকা সফর নিশ্চিত হয়েছে। বুধবার সচিবালয়ে এ সংক্রান্ত এক বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, বিদেশি অতিথিদের নিরাপত্তায় সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হবে। এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, নরেন্দ্র মোদীর বাংলাদেশ সফরকে কেন্দ্র করে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি হবে না বলেই তাদের প্রত্যাশা। আরও জানাচ্ছেন সজল দাস। বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বৈঠকে বসে জাতির পিতার জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে গঠিত নিরাপত্তা বিষয়ক উপকমিটি। বৈঠক পরবর্তী সংবাদ সম্মেলনে অনুষ্ঠানের আয়োজন, বিশিষ্ট ব্যক্তিবর্গ ও দেশি বিদেশি অতিথিদের নিরাপত্তার বিষয়টি গণমাধ্যমকে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। 10 দিন ব্যাপী ধারাবাহিকভাবে অনুষ্ঠান আয়োজন হবে। অনুষ্ঠানে এখন পর্যন্ত 4 জন রাষ্ট্রপ্রধান ও সরকার প্রধান অংশগ্রহণ করবেন বলে আমরা জেনেছি। অনুষ্ঠানস্থলে নিরাপত্তার বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বাধীন নিরাপত্তা বিষয়ক উপকমিটি নিরাপত্তার প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন। এখন পর্যন্ত ভারত, শ্রীলঙ্কা, নেপাল ও মালদ্বীপের রাষ্ট্রপ্রধানদের আসার কথা নিশ্চিত হয়েছে বলে জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী। এ পর্যন্ত 4 জন মালদ্বীপের রাষ্ট্রপতি, শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী, নেপালের রাষ্ট্রপতি এবং ভারতের প্রধানমন্ত্রী, এই 4 জনের সফর নিশ্চিত হয়েছে। বিস্তারিত আমরা পরে জানিয়ে দেব। জন্মশতবার্ষিকী অনুষ্ঠানের মুখ্য সমন্বয়ক বলেন, স্বাস্থ্যবিধির বিষয়টি বিবেচনায় বাধ্যতামূলক করা হচ্ছে অংশগ্রহণকারীদের কোভিড-19 নেগেটিভ সনদ। গতবার আপনারা জানেন যে আমরা বিশাল একটা আয়োজন করেছিলাম, কিন্তু সেইভাবে অত দাওয়াত তো আমরা এইভাবে কোভিড পরিস্থিতির কারণে আমাদের পক্ষে দেওয়া সম্ভব হচ্ছে না। কিন্তু আমরা যাদেরকে দাওয়াতটা দেব তাদেরকে প্রত্যেককে আমরা বলে দিচ্ছি যে কোভিড টেস্ট করতে হবে এবং এটা বাধ্যতামূলক এবং সেটা 48 ঘন্টা একটা ভ্যালিডিটি থাকবে। 17 থেকে 26 মার্চ 10 দিনের 4 দিন সশরীরে উপস্থিত থাকবেন অতিথিরা। বাকি 6 দিন অনেক দেশের সরকার ও রাষ্ট্রপ্রধান যুক্ত হবেন ভার্চুয়ালি। চলাচল করবে কোন রাস্তায় কতক্ষণ। সজল দাস, নিউজ 24, ঢাকা। জানিয়ে দাও। পদ্মা সেতু প্রকল্পের মেয়াদ 2 বছর বাড়ানোর আবেদন করেছে সেতু বিভাগ, তবে বাড়ছে না ব্যয়। পরিকল্পনা মন্ত্রণালয় বলছে পদ্মা সেতু প্রকল্পের মেয়াদ বাড়বে, তবে কত সময় বাড়বে পরীক্ষা নিরীক্ষা শেষে শিগগিরই জানানো হবে। আর প্রকল্প পরিচালক জানান, মেয়াদ বাড়লেও 2022 সালের জুনেই খুলে দেয়া হবে পদ্মা সেতু। প্লাবন রহমানের রিপোর্টে বিস্তারিত। সবগুলো স্প্যান বসানোর মধ্য দিয়ে এরই মধ্যে পুরো দৃশ্যমান 6.15 কিলোমিটার দৈর্ঘ্যের পদ্মা সেতু। সরকারের ঘোষণা অনুযায়ী আগামী বছর 2022 সালের জুনে উদ্বোধন হওয়ার কথা বহুকাঙ্ক্ষিত এই সেতু। কাজ শেষ হয়েছে 84%।
এমন বাস্তবতায় প্রকল্পের মেয়াদ আরো 2 বছর বাড়ানোর আবেদন করেছে সেতু বিভাগ। আবেদনে করোনা ও বন্যাকে কারণ হিসেবে দেখানো হয়েছে। পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের সচিব জানান, সময় বাড়ানোর আবেদন পেয়ে এরই মধ্যে পদ্মা সেতু প্রকল্প পরিদর্শন করেছেন তারা। সময় বাড়লেও কত সময় বাড়বে তা চূড়ান্ত করতে পরীক্ষা নিরীক্ষা চলছে বলেও জানান তিনি। 1 বছর ডিফেক্ট নোটিফিকেশন পিরিয়ড সহ 30 জুন 23 পর্যন্ত মেয়াদ বৃদ্ধির একটা প্রস্তাব পাঠিয়েছে। যে তারা যে সময়টা চেয়েছেন আর আমাদের বাস্তব দেখা, এই দুটো আমরা অ্যালাইন করে দেখব যে সত্যিকার অর্থে তবে সময় বৃদ্ধির প্রয়োজন রয়েছে, এটা আমরা মোটা দাগে আমরা আজ করতে পেরেছি। এখন যে সময়টা চাওয়া হয়েছে সেটাই আমরা আমাদের দেখার আলোকে আমরা এটা বিশ্লেষণ করে আমাদের সিদ্ধান্ত সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানিয়ে দেব। পদ্মা সেতু প্রকল্পের মেয়াদ শেষ হচ্ছে আগামী 30 জুন, আর 2022 জুনে সেতু উদ্বোধনের লক্ষ্য সরকারের। প্রকল্প পরিচালক বলছেন, মেয়াদ বাড়লেও ঘোষিত সময়ে সেতু দিয়ে চলবে যানবাহন। যদি আবার আমাকে 22 পর্যন্ত বাড়ায়, তাহলে আমি পরে আমাকে না দেয় উদ্বোধন করার পরে ঠিক আছে বাড়ি চলে যাবে, আমরা বাড়ি চলে যাব। আমাদেরকে চেয়ার গাড়িগুলো বুঝে দিতে হবে কাউকে। আমি বলতে পারবো স্যার যে 2022 জুনে উদ্বোধনের আশা আছে। এখন আশা আছে, এটাই আমাদের টার্গেট। সবশেষ সংশোধনী অনুযায়ী পদ্মা সেতুর সড়ক ও রেল প্রকল্প বাস্তবায়নে 30,193 কোটি টাকা ব্যয় হচ্ছে। সেতু বিভাগের আবেদনে মেয়াদ 2 বছর বাড়লেও এই ব্যয়ের মধ্যেই প্রকল্পটি শেষ হওয়ার কথা। প্লাবন রহমান, নিউজ 24, ঢাকা। বিদেশে অর্থ পাচার বন্ধ ও অতীতে পাচার হওয়া অর্থ ফেরত আনতে দুদকের বর্তমান কমিশন সর্বোচ্চ চেষ্টা করবে বলে জানিয়েছেন দুদকের নবনিযুক্ত চেয়ারম্যান ও কমিশনার। বুধবার প্রথম সংবাদ সম্মেলনে এসে তারা একথা জানান। এ সময় দুদকের মামলার দীর্ঘসূত্রিতা কমিয়ে কর্মকর্তাদের জবাবদিহিতার আওতায় আনার প্রতিশ্রুতিও দেন। আলী তালুকদারের প্রতিবেদনে বিস্তারিত। বুধবার সকালে দুদক কার্যালয়ে আসেন সংস্থাটির নবনিযুক্ত চেয়ারম্যান মঈনুদ্দিন আব্দুল্লাহ ও কমিশনার জহুরুল হক। নতুন কর্মস্থলে এসেই দুদকের সকল কর্মকর্তাদের সাথে সাক্ষাৎ শেষে মুখোমুখি হন গণমাধ্যম কর্মীদের। বিগত বছরগুলোতে দুদকের সফলতা আর ব্যর্থতার নানা প্রশ্নের জবাব দেন মঈন আব্দুল্লাহ। আমাদের দুর্নীতি দমনের সম্পূর্ণ দুর্নীতিমুক্ত একটা দেশ বা সমাজ হওয়ার জন্য আমাদের সামনের দিকে এগিয়ে যাওয়া, যতখানি আমরা ওই যে অভিষ্ট লক্ষ্যের দিকে আমরা এগিয়ে যেতে পারি। জানান, দেশ থেকে দুর্নীতি নিশ্চিহ্ন করতে সর্বোচ্চ পদক্ষেপ নেবে বর্তমান কমিশন। দুর্নীতি যেন রোধ করা যায়, দুর্নীতি যেন নিশ্চিহ্ন করা যায়, সেই উদ্দেশ্য থাকবে। কোনো অনুসন্ধান বা কোনো তদন্তের যে দীর্ঘসূত্রতা যতখানি সম্ভব আমরা কমিয়ে আনার চেষ্টা করব। আর নতুন কমিশনার জহুরুল হক বলেন, পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনতে সর্বোচ্চ চেষ্টা করবেন তারা। কমিশন তৎপর থাকবে যেন ভবিষ্যতে টাকা পাচার না হয়, যেগুলো পাচার হয়েছে সেগুলো কিভাবে আনা যায়, সুপ্রিম কোর্ট কি আদেশ দেয় তার উপর আমরা নির্ভর করবো ইনশাল্লাহ। 2-4 মাস গেলেই বুঝতে পারবেন যে এই কমিশন অনেক অ্যাক্টিভ। দুদক কর্মকর্তাদের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করারও প্রতিশ্রুতি দেন দুদকের এই 2 কর্মকর্তা। আলী তালুকদার, নিউজ 24, ঢাকা। থমথমে বসুরহাট, চলছে 144 ধারা। জনমনে আতঙ্ক। এখন পর্যন্ত পুলিশের হাতে আটক হয়েছে 28 জন। এই বাস্তবতায় আলাউদ্দিন হত্যার দায় একে অন্যের ওপর চাপাচ্ছেন মেয়র কাদের মির্জা এবং সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান বাদল। তবে আওয়ামী লীগের অভ্যন্তরীণ কোন্দলের বলি হতে চান না স্থানীয়রা। তাই পুলিশ বলছে, বিশৃঙ্খলা ঠেকাতে সর্বোচ্চ সতর্কতায় তারা। আকবর হোসেন সোহাগকে সাথে নিয়ে আরও জানাচ্ছেন আশিকুর রহমান শ্রাবণ। মঙ্গলবার নোয়াখালীর কোম্পানিগঞ্জ উপজেলার বসুরহাটে আওয়ামী লীগের দুপক্ষের সংঘর্ষে আলাউদ্দিন নামে একজন নিহত হন। এই ঘটনায় আহত হন কোম্পানিগঞ্জ থানার ওসি সহ 30 জন। আহতের মধ্যে 13 জন গুলিবিদ্ধ। পৌর মেয়র আব্দুল কাদের মির্জা এবং সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান বাদলের সমর্থকদের মধ্যে সংঘর্ষ এড়াতে 144 ধারা জারি করে স্থানীয় প্রশাসন। আলাউদ্দিন হত্যার দায় সহ অস্ত্রের রাজনীতির জন্য একে অন্যকে দোষারোপ করছেন মির্জা কাদের ও বাদল। সেখানে রাত 9টার দিকে আমাদের উপর আবার আকামি গুন্ডা বাহিনী সশস্ত্র অবস্থায় হামলা করে, যেখানে আমার কর্মী, আমার পাশের বাড়ির আলাউদ্দিন নিহত হয় এবং অনেক নেতা কর্মী আহত হয়। কি রকম এই যে বৃষ্টির মতো এখানে গুলি করছে, আমার মনে ফার্স্ট স্বচ্ছ গুলি এখানে করছে। আমি এখানে এই কোনায় এখানে শুয়ে আছি।
পুরো বসুরহাটে থমথমে পরিস্থিতি, দোকানপাট বন্ধ, আইন শৃঙ্খলা বাহিনীর ঘন ঘন টহল। এরই মধ্যে বেশ কয়েকজনকে আটকও করেছে পুলিশ। যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে 144 ধারা বলবৎ থাকবে এবং পুলিশ, র্যাব, নির্বাহী ম্যাজিস্ট্রেট একত্রে মাঠে থাকবে যাতে কোনো বিশৃঙ্খলা কোনো সৃষ্টি না হয়। পরবর্তীতে আইন শৃঙ্খলা পরিস্থিতি কোনোভাবে অবনতি না হয় সেটার জন্য আমরা একদম তৎপর আছি। যারা এই ধরনের এই অপরাধ করেছে, একজন মারা গেছে, এই সমস্ত সুষ্ঠু তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে। এটা কার্যক্রম অব্যাহত আছে। তবে পৌরসভা নির্বাচন থেকে শুরু করে এখন পর্যন্ত অস্থিরতা কোম্পানিগঞ্জের রাজনীতিতে। স্থানীয়রা এর অবসান চান। তাদের নিজস্ব দলীয় কোন্দলের কারণে আজকে আমরা ক্ষতিগ্রস্ত। স্থানীয়রা বলছেন সমস্যার সমাধানে কেন্দ্রের দায়িত্বশীলদের এখনই সক্রিয় হওয়া উচিত, না হলে হয়তো আরও প্রাণ ঝরবে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। নোয়াখালীর কোম্পানিগঞ্জের ঘটনায় যারা জড়িত তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। এ ঘটনায় কাউকে ছাড় দেওয়ার প্রশ্নই ওঠে না বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বুধবার এক ব্রিফিংয়ে এসব কথা জানান তিনি। নোয়াখালীর কোম্পানিগঞ্জে দুই গ্রুপের প্রাণঘাতী সংঘর্ষে একজন দলীয় কর্মী নিহতের ঘটনাটি অত্যন্ত দুঃখজনক, দুর্ভাগ্যজনক। এ ঘটনা যারা জড়িত তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। বিশৃঙ্খলা বা সংঘর্ষের সাথে যে বা যারাই জড়িত থাকুক তাদের পরিচয় না দেখে প্রত্যেককে আইনের আওতায় আনতে হবে। দুর্নীতির ভাগ নিয়েই আওয়ামী লীগের ভেতরে প্রতিনিয়ত দ্বন্দ্বে মানুষ খুন হচ্ছে, এমন অভিযোগ করেছেন জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের। বুধবার জাতীয় পার্টির বনানী কার্যালয়ে দলের উপদেষ্টা এবং ভাইস চেয়ারম্যানদের সঙ্গে মতবিনিময় শেষে তিনি নোয়াখালীর বসুরহাটে দুই গ্রুপের সংঘর্ষের বিষয়টি তুলে ধরে এই অভিযোগ করেন। বলেন, দেশের মানুষ এমন ভয়াবহ পরিস্থিতি থেকে মুক্তি চায়, আর তাদের দল জাতীয় পার্টি পারে মানুষকে মুক্তি দিতে। দুর্নীতির ভাগ, অনিয়মের ভাগ, অনাচারের ভাগ নিয়ে মারামারি। নোয়াখালীতে একজন মানুষ মারা গেছেন, হত্যা করা হয়েছে, আরো 30 জন মানুষ গুলিবিদ্ধ হয়ে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। মজার ব্যাপার হলো দুজনই হলে একই দলের লোক, একই নেতা। বিএনপি আমাদেরকে লাঠিপেটা করেছে, জেলখানায় নিয়েছে, অত্যাচার করেছে, বিভিন্নভাবে নাজেহাল করেছে, আর আওয়ামী লীগ আমাদের ভিতরে ভাঙন ধরিয়েছে, আমাদের দলকে ভাগ করেছে, দুর্বল করার চেষ্টা করেছে সমানভাবে। হাটহাজারীর মার্কাজুল কোরআন ইসলামী একাডেমি মাদ্রাসায় 7 বছরের শিক্ষার্থী মোহাম্মদ ইয়াসিন ফরহাদকে বেধড়ক মারধরের ঘটনায় থানায় মামলা করেছে তার পরিবার। ওই মামলায় অভিযুক্ত মার্কাজুল কোরআন ইসলামী একাডেমি মাদ্রাসার হিফজ বিভাগের শিক্ষক হাফেজ ইয়াহিয়াকে গ্রেফতার দেখিয়েছে হাটহাজারী থানা পুলিশ। বুধবার বিকেলে শিশুটির বাবা মোহাম্মদ জয়নাল বাদী হয়ে মামলা দায়ের করেছেন বলে নিশ্চিত করেছে পুলিশ। সুযোগ পেলে বাংলাদেশের মেধাবীরা সবকিছু করতে পারে বলে মনে করেন প্রধানমন্ত্রীর বেসরকারি খাত বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান। বুধবার রাজধানীর আগারগাঁওয়ে ক্রিয়েটিভ মিডিয়া ইন্ডাস্ট্রি স্কিলস কাউন্সিলের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি কথা বলেন। এ সময় তিনি বলেন, তরুণদের মেধা রয়েছে, তবে সুযোগ কম। তাদেরকে ভালো প্ল্যাটফর্মে সুযোগ দিতে চেষ্টা করছে সরকার, তবে এই জন্য দক্ষতা বাড়ানোর কোনো বিকল্প নেই বলেও মত দেন তিনি। এ সময় তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, মেধা ও প্রযুক্তির সমন্বয় ঘটাতে পারলেই দেশের উন্নয়ন সম্ভব। And I'm a very strong believer of this, যেটা যদি অনুকূল পরিবেশটা তৈরি করে দেওয়া যায়, বাংলাদেশিরা সবকিছু পারে, এবং সেটা আমরা প্রমাণ করেছি। We have done this. প্রথম ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনয়ন ফর্ম সংগ্রহ জমা দেওয়ার শেষ দিন ছিল বুধবার। এদিন সকাল থেকে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে মনোনয়ন ফর্ম সংগ্রহ জমা দিতে ভিড় করেন সম্ভাব্য প্রার্থীরা। করোনা সংক্রমণের ঝুঁকি এড়াতে প্রার্থীর সঙ্গে সমর্থকদের না আসার নির্দেশনা থাকলেও বেশিরভাগ প্রার্থী এসেছেন বিপুল সংখ্যক সমর্থক নিয়ে। শেষ দিনে বিকেল পর্যন্ত 500 জন ফর্ম সংগ্রহ করেছেন চেয়ারম্যান প্রার্থীরা। তবে প্রার্থীদের চাপ বেশি থাকায় মনোনয়ন ফর্ম জমা দেওয়ার সময় বাড়ানো হতে পারে বলে জানানো হয়েছে দলীয় কার্যালয় থেকে।
বিগত এক যুগে জনপ্রতিনিধি ও আওয়ামী লীগ নেতাদের ব্যক্তিগত উন্নয়ন হয়েছে অনেক, কিন্তু দলের সাংগঠনিক উন্নয়ন তেমনটা হয়নি। এমনটা মনে করেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম। অনেক জেলা উপজেলায় বছরের পর বছর বর্ধিত সভা, এমনকি কর্মী সভাও অনুষ্ঠিত হয়নি বলে ক্ষোভ প্রকাশ করেন এই সিনিয়র রাজনীতিক। তৌফিক মাহমুদ মুন্নার রিপোর্ট। ২১তম জাতীয় সম্মেলনে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হিসেবে নির্বাচিত হন টানা ৬ বারের এমপি মির্জা আজম। দায়িত্ব পান ঢাকা বিভাগের, যার মধ্যে রয়েছে মহানগর ঢাকাও। করোনার কারণে দেশের রাজনৈতিক কর্মকাণ্ড বন্ধ থাকে। সেই স্থবিরতা কাটাতে এবার পুরোদমে ঢাকা বিভাগ নিয়ে মাঠে নেমেছেন মির্জা আজম। দীর্ঘদিন কমিটি না হওয়া সহ নানা প্রতিকূলতার মধ্যেই কাজ করতে হচ্ছে তাকে। ১৭-১৮ বছর যাবৎ এই কয়েকজন মানুষই কিন্তু আওয়ামী লীগের এই পদবিধারী, আর ওই জায়গায় যারা আওয়ামী লীগ করেন তার কোনো পদবি নাই। ঢাকা মহানগরের সবাই আমরা পুষ্টিতে মোটা তাজা হয়েছি, কিন্তু সংগঠনও পুষ্টিতে ভুগতেছে। সাংগঠনিক কর্মকাণ্ডের পাশাপাশি দলীয় অফিসের বেহাল দশা নিয়েও হতাশা প্রকাশ করেন মির্জা আজম। জনপ্রতিনিধি ও নেতাদের নিজেদের উন্নয়ন হলেও দলীয় অফিস এবং দলের উন্নয়ন তেমনটাই হয়নি বলে মনে করেন তিনি। আমার মহানগর দক্ষিণ কিংবা উত্তরের যে নেতৃবৃন্দ, যে সংসদ সদস্যরা আছেন, সবাই যদি জাকাতের টাকার এক অংশ টাকা দেন যে আওয়ামী লীগের জন্য, সেই টাকা দিয়ে কিন্তু এই জায়গায় ৫,০০০ রিসিপ্টের একটা করে ফ্লোর কিন্তু তারা কিনতে পারে। গঠনতন্ত্র অনুযায়ী যে কোনো ইউনিটের বর্ধিত সভা করার উপর গুরুত্ব দেওয়ার কথা জানান আওয়ামী লীগের এই সাংগঠনিক সম্পাদক। ঢাকা জেলা আওয়ামী লীগের প্রেসিডেন্ট আর সেক্রেটারির সাথে বছরে একদিন দেখা হয় না। জেলা আওয়ামী লীগের যে মানুষগুলা, এগুলার সাথে আওয়ামী লীগের সম্মেলনে ঢাকা আসা তখন হয়তো দেখা হয়, এছাড়া 5 বছরে কিন্তু একখানে কোনোদিন হয় না। যে নারায়ণগঞ্জের কথা যদি বলি, আবার মুন্সিগঞ্জের কথা যদি বলি, সেই জায়গায় নেতৃত্ব থেকে কিন্তু অনেক দূরে। এই 2 বছরে একটা ওয়ার্কিং কমিটির সভা না করার রেওয়াজ আছে। দলীয় প্রধানের নির্দেশনায় ঢাকা বিভাগকে গতিশীল করতে বিভাগের সব ইউনিয়ন, উপজেলা, জেলায় কাউন্সিলের মাধ্যমে কমিটি করা হবে বলে জানান মির্জা আজম। তৌফিক মাহমুদ মুন্না, নিউজ 24, ঢাকা। কিউলেক্স মশা নিধনের তৃতীয় দিনে অঞ্চল 5-এ ক্র্যাশ প্রোগ্রাম পরিচালনা করে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। একই সাথে সড়ক পরিচ্ছন্ন, খাল দখলমুক্ত করার অভিযানও চালানো হয়। এ সময় উত্তরের মেয়র বলেন, এবার মশার প্রজনন স্থল চিহ্নিত করেই এলাকা ভিত্তিক অভিযান পরিচালনা করা হচ্ছে। অপর এক অনুষ্ঠানে দক্ষিণের মেয়র দাবি করেছেন, রাজধানীর মশা আগের তুলনায় নিয়ন্ত্রণে এসেছে। বিস্তারিত তালুকদার বিপ্লবের প্রতিবেদনে। বুধবার সকালে রাজধানীর মোহাম্মদপুর 29 নম্বর ওয়ার্ড থেকে কিউলেক্স মশা নিধন শুরু হয়। পরে একে একে অঞ্চল 5-এর 9টি ওয়ার্ডে একই কার্যক্রম পরিদর্শন করে মেয়র আতিকুল ইসলাম। দেখা যাচ্ছে যে এর জন্য আমাদের অনেক কাজের জন্য সমস্যা, যে আমরা সঠিক টাইমে সঠিক কাজ করে কুলাতে পারছি না। এখানে আমাদের লোকবল আরো অনেক দরকার হয়ে পড়বে এবং সরঞ্জামের অনেক দরকার আছে। চিরুনি অভিযান, সেটা আমরা ইনশাল্লাহ সফল হব। আমরা সবারই নিয়ে ফিল্ডে কাজ করতেছি। পরে 28 নম্বর ওয়ার্ডের কল্যাণপুর খাল পরিদর্শন করে মশার লাভার অস্তিত্ব পায় সিটি কর্পোরেশন। এ সময় খালে অবৈধ স্থাপনা উচ্ছেদের নির্দেশনা দেন মেয়র। পাশাপাশি খালের পানি প্রবাহ ফিরিয়ে আনতে খননেরও ব্যবস্থা করেন তিনি। এ সময় মেয়র অভিযোগ করেন, খাল দখল করে মশার প্রজনন ক্ষেত্র তৈরি করা হয়েছে। এই এলাকাটাতে পুরোপুরি লার্ভেসার জন্ম। কারণটা কি, এখানে এন্ড হয়ে গেছে আপনারা দেখছেন, কিন্তু এটা কিন্তু খালের জায়গা। ওনাদের জোর, ওনাদের পয়সার জোর, ওনাদের তদবিরের জোর, সবকিছু মিলেই কিন্তু ওনারা দখল করে রেখেছিল। এদিকে লক্ষ্মীবাজার খেলার মাঠের উদ্বোধন শেষে ঢাকা দক্ষিণের মেয়র শেখ ফজলে নূর তাপস দাবি করেন, রাজধানীতে আগের তুলনায় মশা নিয়ন্ত্রণে এসেছে। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকাধীন মশক আগের তুলনায় অনেক নিয়ন্ত্রণে চলে এসেছে এবং দিনে দিনে ইনশাল্লাহ আরো ভালো পথে যাবে। আমরা সম্পূর্ণ নিয়ন্ত্রণে ইনশাল্লাহ নিয়ে আসতে পারবো। আসছে বর্ষা মৌসুমে জলাবদ্ধতা নিরসনে ব্যাপক কার্যক্রম হাতে নেওয়া হয়েছে বলেও জানান দক্ষিণের মেয়র। তালুকদার বিপ্লব, নিউজ 24, ঢাকা। তথ্য প্রযুক্তি ভিত্তিক প্রশিক্ষণ তৃণমূলের নারীদের জন্য অবারিত করার আহ্বান জানিয়ে জাতীয় সংসদের স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী বলেছেন, করোনার ক্ষতি পুষিয়ে নারী উদ্যোক্তাদের সামনে এগিয়ে নিতে নারী বান্ধব নীতি নেওয়া জরুরি। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বুধবার রাজধানীর সিডাপ মিলনায়তনে আওয়ামী লীগের মহিলা বিষয়ক উপকমিটির উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন। অধ্যাপক সুলতানা শফির সভাপতিত্বে এবং মহিলা বিষয়ক সম্পাদক মেহের আফরোজ চুমকির সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সাবেক মন্ত্রী মতিয়া চৌধুরী, কথা সাহিত্যিক সেলিনা হোসেন, জাতীয় প্রেসক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন, মহিলা আওয়ামী লীগের সভাপতি সাফিয়া খাতুন সহ আরও অনেকে। এবারে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্যের সংবাদ।
দেশের 60তম ব্যাংক হিসেবে আনুষ্ঠানিক উদ্বোধন হলো বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের। বুধবার রাজধানীর একটি হোটেলে ব্যাংকটির উদ্বোধন করেন অর্থমন্ত্রী আ.হ.ম মোস্তফা কামাল। এ সময় তিনি আশা প্রকাশ করেন সততা নিষ্ঠার সাথে ব্যাংকিং কার্যক্রম পরিচালনায় সফল হবে ব্যাংকটি। তিনি ব্যাংকের পরিচালকদের উদ্দেশ্যে বলেন, কোনোভাবেই ফেইল করা যাবে না। অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি বলেন, ব্যাংকটি যাতে ভালো ব্যবসায়ীদের পাশে থাকতে পারে সেই দিকে নজর দিতে হবে। উপস্থিত শিল্পমন্ত্রী নুরুল মজিদ হুমায়ুনও বলেন, শিল্প খাতের প্রসারে ছোট ব্যবসায়ীদের পাশে থাকতে হবে নতুন প্রজন্মের এই ব্যাংকে। বেঙ্গল ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ জসিমউদ্দিন বলেন, দেশের প্রত্যন্ত অঞ্চল ভালো ব্যবসায়ী খুঁজে তাদের পাশে থাকবে বেঙ্গল ব্যাংক। আমরা শুরু থেকে বলছি, দেশের সবচেয়ে বেশি লাভজনক নাম হলো ক্ষুদ্র উদ্যোক্তারা। বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক সেই সব উদ্যোক্তাদের পাশে থেকে তাদের অনুপ্রেরণা জোগাবে। শুধুমাত্র টাকা কামাই করার জন্য আসেনি, আমরা একটা নতুন চিন্তা চেতনা নিয়ে আমরা এই ব্যাংক করতে আসছি। আমি তাদেরকে শুভেচ্ছা জানাই এই মানসিকতার জন্য। সবকিছুকে ভুল করে নতুন মানসিকতা নতুন ভাবে আমরা মানুষকে ইন্সপায়ার করবেন, মানুষকে গল্প বলবেন। এবারে প্রবাসের খবর। বেলজিয়ামের ব্রাসেলসে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক 7ই মার্চের ভাষণের তাৎপর্য ও গুরুত্ব নিয়ে মঙ্গলবার এক ভার্চুয়াল আলোচনার আয়োজন করে বঙ্গবন্ধু ইন্টারন্যাশনাল রিসার্চ সেন্টার ব্রাসেলস। সংগঠনের কোঅর্ডিনেটর ও বেলজিয়াম আওয়ামী লীগের সভাপতি বজলুর রশিদ বুলুর পরিচালনায় বৈঠকের সভাপতিত্ব করেন নঈমুদ্দিন রিয়াজ। ইউরোপের বিভিন্ন দেশ থেকে আওয়ামী লীগ নেতাকর্মী ও বিশিষ্টজনেরা এই ভার্চুয়াল আলোচনায় অংশ নেন। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে নিজের নির্বাচনী আসন নন্দীগ্রামে প্রচারে গিয়ে আহত হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পায়ে গুরুতর চোট পেয়েছেন তিনি। মুখ্যমন্ত্রী কলকাতার এসএসকে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার অভিযোগ, চক্রান্ত করে তাকে ধাক্কা দেওয়া হয়েছে। এ ব্যাপারে কলকাতা থেকে আরও জানাচ্ছেন সহকর্মী ভাস্কর সর্দার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু কলকাতার যে এসএসকেএম হাসপাতাল, সেই হাসপাতালে ভর্তি আছেন। তার জন্য কিন্তু তার 5 বিশেষজ্ঞ চিকিৎসকের একটা টিম তৈরি হয়েছে। সেই মেডিকেল বোর্ড ইতিমধ্যে কিন্তু মুখ্যমন্ত্রীর চিকিৎসা করছেন। তবে এখনো পর্যন্ত মেডিকেল বুলেটিন পাওয়া যায়নি যে কেমন আছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যে কিন্তু বিরোধীরা কিন্তু এই মুখ্যমন্ত্রীর হাসপাতালে আসা বা আজকেই কলকাতায় ফিরে আসা নিয়ে কিন্তু কটাক্ষ শুরু করে দিয়েছেন। তাদের কথা হলো যে এটা তাদের রাজনৈতিক গিমিক বা তিনি এটা একটা নাটক করছেন বা ভণ্ডামি করছেন। তাদের কথা যে তার যদি চোটই লেগে থাকে তাহলে তিনি কেন কলকাতায় এলেন, ওইখানে কোনো সরকারি হাসপাতালে দেখাতে পারতেন। অথবা তিনি নিজেই রাজ্যের মুখ্যমন্ত্রীর সাথে সাথে তিনি নিজেই পুলিশ মন্ত্রী, সেই পুলিশ মন্ত্রী থাকাকালীন তার কাছে কি করে এই চোট যায়, বা যেই 4-5 জন তাকে মারলেন, গোটা অঞ্চল নন্দীগ্রাম সিসিটিভিতে ঘেরা, তাহলে তাকে কেন তাদেরকে খুঁজে না পাওয়া গেল না। এই পার্ট যদি বিরোধীদের যায়, এর বিপক্ষে যেটা বলা হচ্ছে সভাপতি রাজ্যের মুখ্যমন্ত্রী, তার চিকিৎসা অন্য লেভেলেই হবে। পাশাপাশি কিন্তু রাজ্যের যে নির্বাচন কমিশন এই ঘটনার কিন্তু সমস্ত খুঁটিনাটি রাজ্যের যে ডিজি পুলিশ আছে সেই ডিজি পুলিশকে তদন্ত করতে নামার অনুরোধ দিয়ে দেওয়া হয়েছে। তারা তদন্তে নেমেছে এবং কাল সকালে সম্ভবত নির্বাচন কমিশন তার মুখ্যমন্ত্রীর যে ভাষণ বয়ান রেকর্ড করবেন। ইতিমধ্যে কিন্তু নির্বাচন কমিশনের পক্ষ থেকে তদন্ত শুরু হয়ে গেছে। এবারে নিউজ 24 স্পোর্টস। জেলা ফুটবল নিয়মিত রাখতে ডিএফএ-গুলোকে আবারও কঠোর হুঁশিয়ারি দিলেন কাজী সালাউদ্দিন। তৃতীয় মেয়াদে নির্বাচিত হবার পর জেলা লীগ কমিটির প্রথম বৈঠকে জেলা ও বিভাগীয় ফুটবল ফোরামের সমালোচনা করেন কাজী সালাউদ্দিন। এ সময় তিনি বলেন, কাউন্সিলর বা ভোটার কমানোর ব্যাপারে ফিফা থেকে আসছে সুনির্দিষ্ট নির্দেশনা। মাহফুজুল ইসলামের রিপোর্ট। তৃতীয় মেয়াদে নির্বাচিত হবার পর নিজের হাতে রেখে দেয়া জেলা লীগ ফুটবল কমিটির কর্তাদের নিয়ে প্রথম বৈঠকে বাফুফের সভাপতি কাজী সালাউদ্দিন, যেখানে লীগ নিয়মিত করতে আবারও দিলেন কঠোর হুঁশিয়ারি। আমি তো এই দেশের ছেলে,
আমাকে তো আপনি 7 মাস বুঝাইতে পারবেন না, এই কারণে হয়নি। জেনুইন কারণ ছাড়া না হইলে উই উইল অ্যাভয়েড দোজ ডিস্ট্রিক্ট। আপনি পারবেন না, আপনাকে কৈফিয়ত দিতে হবে, যার কৈফিয়ত তাকে দিতে হবে। চলতি বছরের লীগ সম্পন্ন হয়েছে 13 জেলার। কোভিডের কারণে খেলা শুরুর পর বন্ধ আছে চট্টগ্রাম আর বগুড়ায়। লীগ চলমান 3 জেলায়। চলতি মাসে লীগ শুরু হবে আরো 12 জেলায়। বেশ কিছু জেলায় আছে নানান স্থানীয় জটিলতা। এমন সব বাস্তবতায় জেলা লীগের নানান সংকট কাটাতে জেলা ও বিভাগীয় ফোরাম ব্যর্থ বলে অভিযোগ কাজী সালাউদ্দিনের। ফোরাম ইজ ভেরি অ্যাক্টিভ ডিউরিং দ্য ইলেকশন। ওই অ্যাক্টিভ যদি ফুটবলে হয় তাহলে তো ডিস্ট্রিক্ট অনেক বাড়িয়ে যাবে। বৈঠকে নতুন এক খবর দিলেন কাজী সালাউদ্দিন। কাউন্সিলর কমানো সহ বাফুফের গঠনতন্ত্র সংশোধনের নানান ব্যাপারে ফিফার সম্ভাব্য নতুন নির্দেশনার কথা জানান তিনি। অলরেডি ফিফা এই ইলেকশনের পরে আমাদের অফিসের সাথে যোগাযোগ করেছে। কাউন্সিল আছে 139। He said this is too much. Find out before September কারা ফুটবলের সাথে ডাইরেক্ট জড়িত না। Why will you carry them? এরা কিভাবে তোমার ভোটার পারপাসটা কি? স্থানীয় নির্বাচনের অজুহাতে যেসব জেলা লিগ করতে পারছে না তাদের সমালোচনাও করেন বাফুফের সভাপতি। একটা করেন, বাট ইউ ক্যানট গিভ মি এন এক্সকিউজ যে আমি রাজনীতিতে ছিলাম, ফুটবল করতে পারবো না। ছেড়ে দেন। মাহফুজুল ইসলাম, নিউজ 24, ঢাকা। 14 দিনের কঠোর কোয়ারেন্টাইন পর্ব শেষে এখন কুইন্সটাউনে বাংলাদেশ ক্রিকেট দল। মাঠের লড়াইয়ে নেওয়ার আগে কুইন্সটাউনে 1 সপ্তাহের ক্যাম্প করবে বাংলাদেশ ক্রিকেট দল। এদিকে বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজের জন্য 13 সদস্যের দল ঘোষণা করেছে নিউজিল্যান্ড। কনওয়ের ইনজুরিতে সিরিজ থেকে ছিটকে গিয়েছেন উইলিয়ামসন। তার অনুপস্থিতিতে নিউজিল্যান্ডের নেতৃত্ব দেবেন টম ল্যাথাম। কিউই দলের সুযোগ পেয়েছেন নতুন 3 মুখ, ডেভন কনওয়ে, উইল ইয়ং ও ড্যারেল মিচেল। টিম সাউদি ও ট্রেন্ট বোল্টের সঙ্গে আছেন কাইল জেমিসন ও ম্যাট হেনরি। ব্যাটিং অর্ডারে রয়েছেন অভিজ্ঞ অস্ট্রেলিয়ার হেনরি নিকোলাস এবং পাওয়া ল্যাথাম। দর্শক, এখন এ পর্যন্তই। আরও খবর বিশ্লেষণ জানতে ভিজিট করুন www.news24bd.tv। ধন্যবাদ পুরো সময় সাথে থাকার জন্য।